আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আমার নাতনিকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি আপনাদেরকে। আপনাদের মাঝেই তো আমি ছিলাম, আপনারা তো আমাকে দেখেছেন আমি কে, আমি কি। আমি যথেষ্ট চেষ্টা করেছি আমি নিজে ভালো থাকার জন্য, আপনাদের জন্য দোয়া করেছি, সব সময় দোয়া করেছি। আপনারা এই দোয়াটুকু পাবেন। আমি আপনাদের জন্য দোয়া করি সব সময়, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে যাব, সবার জন্য দোয়া করে যাব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, শান্তি। আমাকে এত ভালোবেসেছেন, এটা সুখের কথা। সবাই এখানে আপনার সন্তান তুল্য, সবাই আপনার সন্তানের মতো। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, সব সময় আপনারা ভালো থাকেন, আমি এই দোয়া করি। শাশুড়িকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আজকের পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। আপনারা যে সম্মান দিয়েছেন এ সম্মান আমি কখনো ভুলব না। এ সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি বলছি আমি অসুস্থ, আমি তাই আমার মনে থাকে না যে আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে যদি আমার দ্বারা সম্ভব হয় আমি সেটার উত্তর দিতে প্রস্তুত। এই আলেয়া চরিত্রটি এই মুভিতে করার আগে আমি স্টেজে বহুবার করেছিলাম। তখন আমাকে পরিচালক যা দেখিয়ে দিতেন, স্টেজের কথা বলছি, আমি বাসায় আসার পরে আমার আব্বা আমাকে আবার সেটা ঠিক করে দিতেন যে তুমি এভাবে না, এভাবে করবা, তুমি এভাবে হাঁটবা, এভাবে। তুমি একজন নর্তকীটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো, তুমি নর্তকী, তোমাকে ওইভাবে কিন্তু কথা বলতে হবে, ওইভাবে তোমার এক্সপ্রেশনগুলো ওইভাবে দিতে হবে। এখানে আজকে আমার বাবা পৃথিবীতে নেই, কিন্তু আমার বাবা এই চরিত্রটির জন্য অনেক অনেক পরিশ্রম করেছিলেন আমার পেছনে। আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি। আমার মা সবসময় চাইতেন যে আমি লেখাপড়া করি, বাসায় থাকি। কিন্তু আমার বাবা খুব পছন্দ করতেন এই লাইনে নাম করি, এটা আমার আব্বার ইচ্ছা ছিল। আমি জানি না আমি কতটুকু পেরেছি। আমার জীবন দিয়ে আমি চেষ্টা করেছি আমার আব্বাকে খুশি করার জন্য, কারণ আল্লাহ আমাকে এই রাস্তায় পাঠিয়েছেন আমি কাজ করার জন্য। আমার লেখাপড়ার চেয়ে বেশি মনোযোগ থাকতো নাচের দিকে, গানের দিকে। আমি তাই করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, সেটা আপনারা জানেন। আমি চেষ্টা করেছি মাতৃভাষী। আমার বাবা নায়িকা চাননি, আমার বাবা চেয়েছিলেন আমি একজন ভালো অভিনেত্রী হই, এটা চেয়েছিলেন। আমার বাবার রিয়াকশন, আমার বাবার ঠিক বলেছেন আপনি। আমার বাবা যখন বলতেন যে এই ডায়লগটা এইভাবে বলবা, এইভাবে না, এইভাবে বলবা, যদি বলতে পারতাম তাহলে আমার বাবার রিয়াকশন দেখতাম যে অনেক খুশি হতেন যে এবার ঠিক হয়েছে। আমি চেষ্টা করতাম আমার আব্বাকে ফলো করে আমার আব্বা কীভাবে বলেন সেটা শোনার জন্য। আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন আমি জানি না আমার আব্বা খুশি হয়েছেন কিনা, কিন্তু আমি মুখে ওনার এক্সপ্রেশন দেখতাম যে ওনার মুখে হাসি থাকতো, তার মানে আমি সাকসেসফুল। আমার আব্বার মনের যেটা ইচ্ছা ছিল যে আমার মেয়ে এখন এই এক্সপ্রেশনটা দিবে এই ক্যারেক্টারের জন্য, এটা আমার দরকার, আমি সেটাই করার চেষ্টা করেছি মাত্র, বাস এইটুকুই। এখন আমি জানি না, বাকিটা আল্লাহ জানেন। যখন আমি অভিনয় লাইনে আসি তখন আমি এগুলি শুনিনি। যখন আমি বড় হয়েছি তখন আমার আব্বা এই অভিনয় জানলো কোত্থেকে, কারণ টুকটাক যে আমাকে বলে দেন যে এটা এইভাবে করবা, এখানে এই সময় এখানে এইভাবে দেখবা, এগুলো আমার আব্বা কোথা থেকে জানেন। তখন আমার আম্মা বলেছিলেন, আমার মা কিন্তু চাইতেন না যে আমি অভিনয় করি। তখন আমার আম্মা বলেছিলেন, আমার বড় বোন বলেছিলেন যে আব্বা না, আগে না। তখন আমার বড় বোন তো হয়ই নাই, তখন তো আমরা পৃথিবীতে আসি নাই। তখনকার কথা বলছি, যখন উনি এই কাজগুলি করতেন, সেগুলি দেখেছিলেন আমার খালা দেখেছিলেন, আমার মা দেখেছিলেন, কিন্তু মা কিন্তু পছন্দ করতেন না অভিনয়। মা কখনোই পছন্দ করতেন না, আমার নানা পছন্দ করতেন না, একদম না। তা একদিন আমার নানাকে আমার আম্মা বলেছিলেন যে আপনি কী যেন একটা হয়েছিল এখানে, যে পছন্দ কেন করেন জিজ্ঞেস করলো। বললো কি না এগুলি ভালো না, এগুলি করলে আল্লাহ নারাজ হবে, আল্লাহকে ডাকতে বললো, নামাজ শিখাও, এগুলি শিখাও। তখন আমি বলেছিলাম, আমার মা আমাকে ইশারা দিয়ে বললেন যে একটা গান শোনায় দাও আমার নানাকে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। কোন গানটা সেটা বলে দিল আস্তে করে এসে। সেই গানটা ছিল জিয়ারতে রওজা ভূমি, আমি যাব মদিনায়। এই গানটা আমি তখন আমার নানাকে শোনালাম। শোনাবার পরে আমার নানা কাঁদতেছিল, কেঁদে মোনাজাত করে আমার জন্য দোয়া করে বললেন
যে না 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 খুব ভালো, তুমি গাবা, তুমি গান গাবা, তুমি তুমি যা তোমার আব্বা বলেছেন তুমি এগুলা করবা, আল্লাহ আল্লাহ আছেন তোমার পিছে, তুমি চিন্তা করো না, তুমি গাবা, আমি সব সময় তোমার জন্য দোয়া করব। এই আমি শুরু করলাম। তখন থেকে আমি একটা সাহস পেলাম যে আমার নানা তো বলেছেন আমাকে, এইভাবে এভাবেই কাজ করতেছি, এইভাবে এভাবে এ পর্যন্ত এসেছি। আমার আব্বা যে অভিনয় করতেন তখন আমি তো ছোট ছিলাম, তখন তো আমি দেখিনি, কিন্তু শুনেছি আমার আব্বা অভিনয় করতেন। আমার স্টেজে অভিনয় করেছিলেন আব্বা নাকি ওই অভিনয় নিয়েই থাকতেন, কমেডিয়ান অভিনয়গুলি করতেন, কমেডি করতেন। ওইখান থেকে বোধহয় আল্লাহ আমাকে দিয়েছেন মনে হয়, তা নাহলে আমি কোথায়, আমাদের বংশে আমাদের কেউ নাই। আর এই প্রথম নার্গিস আন্টি তো তখন তো হয় নাই, পরে আসছে, আগে তো কেউ আসে নাই, আমার ফ্যামিলি থেকে কেউ আসে নাই, আমাদের বংশে ছিল না। আপনার প্রথম ছবি কি ছিল? আমার প্রথম ছবি না আজান, না কোনো আক্ষেপ নাই আমার, কারণ আমি ভেবেছি যে একদিন না একদিন আসবে, এই ছবি দেখা হবেই। কিন্তু আমার আক্ষেপে একটাই, যে ছবিটা উত্তরণ নামে রিলিজ হয়েছিল কিন্তু আমার দেখা হয়নি আজ পর্যন্ত, এটাই আমার আক্ষেপ। নৃত্যশিল্পী ছিলাম, তাও কি গ্রুপে 3 জন নেচেছিলাম, শবনম ছিল, আমি ছিলাম আর নার্গিস মোর্শেদা, এই 3 জনে নেচেছিলাম। বালাতে আমার কাছে গেল, আমার আব্বার কাছে আগে আসছে, আমার আব্বা বললেন যে ঠিক আছে করবে। তারপর আমার কাছে বললো, তখন আমি বার্মিজরা যে থাকে কক্সবাজারে, ওনাদের ওখানে ছিলাম, বার্মিজদের বাসায় থাকতাম আমি। তো ওখানে আমাকে সবাই আর কি, ওখানেই আমাকে রিহার্সাল দিতে হতো, ওখানে নাচ শেখানো হতো, ওভাবে আমি বালাতে কাজ করলাম। কিন্তু এই ছবিটা আমার আজও দেখা হয়নি। আমি আপনাদের, আমার দর্শক ভাই বোনদের যে ছবিগুলি ভালো লেগেছে দেখেছেন, ওনাদের যে ছবিগুলি ভালো লেগেছে আমার কাছে সেই ছবিগুলিই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার প্রতিটি ছবিতে মন দিয়ে কাজ করার জন্য, আমি এই চেষ্টা করে গেছি যাতে আপনাদের ভালো লাগে। ছবির সংখ্যা কত হবে আমি এগুলো বলতে পারবো না, অভিনয়কে মিস করি না, কিন্তু আমার অনেক সময় মনে হয় অভিনয় করতে ইচ্ছা করে না, কিন্তু মনে হয় যাদের সাথে কাজ করেছি তাদের কথা মনে হয়, কিন্তু কিছুতেই নামগুলি আনাতে পারি না, যে এই নাম ছিল ওনার, চেহারাগুলি মনে আছে কিন্তু নামগুলি মনে আসে না। যে শবনমের নাম মনে আছে, কয়েকজনের নাম যে মনে নাই তা না, সবার নাম যে ভুলে গেছি তা না, কিছু কিছু নাম আমার মনে আছে। আমার মেয়ে, আমি চিন্তা করেছি ওর লেখাপড়াও ভালো ছিল, কিন্তু আমি এটা চিন্তা করি নাই যে ও যদি ফিল্মে আসে ভালো হতো, ভালো করতো। আমার মাথায় এগুলি কখনো আসে নাই, যেটুকু আসছে এটা ওর ইচ্ছায় আসছে এবং ওর চিন্তাধারায় আসছে, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে ও লেখাপড়া করুক, ভালোভাবে বড় হোক, এই ইচ্ছা ছিল। কিন্তু লেখাপড়াও করেছে আবার অভিনয়ও করেছে, কিন্তু আমার কিন্তু লেখাপড়ার চেয়ে অভিনয়ের দিকে মনটা ছিল তখন বেশি। বাস্তবে আমি অভিনেত্রী না, আমি অভিনয় করেছিলাম যখন তখন অভিনেত্রী ছিলাম, এখন আমি অভিনেত্রী না। আমি তো চলচ্চিত্র এখন দেখি না, আমি বলতে পারবো না কী অবস্থায় আছে। আমি এখন ঘরেই থাকি, ঘরে আমার সব কিছু, ঘরে আমি যাকে ডাকার তাকে ডাকি, বসে তাকে স্মরণ করি, বাস এইটুকুই। আমার জীবনে সুখের স্মৃতি খুব কম আছে। আমার জীবনে যতগুলি স্মৃতি আছে কিছু না কিছু দুঃখ লুকিয়ে আছে এগুলোর মধ্যে, কিন্তু সুখের স্মৃতি আমার জীবনে খুব কম। সুখের স্মৃতি এটাই যে আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার সুখের স্মৃতি। শুভদাতে আমাদের যে পরিচালক সাহেব ছিলেন চাষী নজরুল ইসলাম, একদিন আমাদের বাসায় চাষী মামা এবং চাষিমা মামা আর কে যেন সাথে আসছিল। ও একদিন পত্রিকা দেখি কি যে শুভদা চরিত্রে অভিনয় করবেন সুচন্দা আপা, আমি ওনাকে আপা বলে ডাকি, সুচন্দা উনি ম্যাডাম কাজ করবেন। তা আমি দেখে, আমার গল্প কোনো জানা নেই, কিচ্ছু না, এই শুভদা কী গল্প আমার কিছুই জানা নেই, আমি গল্পটা পড়িও নি, জানিও না, কেউ আমাকে শোনায়ও নি, কিন্তু নাম শুনে কেন জানি মনে হয়েছে যে এরকম একটা চরিত্র যদি আমি করতে পারতাম, শুধু এইটুকুই মনে হয়েছে, বাস এইটুকুই। তারপরে তার 2-3 দিন পরে দেখি কি আমাদের বাসায় আসলেন চাষী মামা, চাষী নজরুল ইসলাম, উনি আসলেন আমাদের বাসায়। উনি খুব বড় মাপের পরিচালক একজন, উনি আসলেন, আসার পর বললো যে মারে তোর সাথে আমার একটু কথা আছে।
আমি মনে মনে ভাবলাম যে উনিই তো বানাচ্ছে এই ছবিটা, আমাকে নিল না ছবিতে। এত সুন্দর একটা চরিত্র, কিন্তু চরিত্র সম্বন্ধে আমি কিছুই জানি না। নাম শুনে মনে হয়েছে যে নিশ্চয়ই এমন কিছু একটা হবে। তা আমি বললাম যে যে হ্যাঁ বলেন মামা, কি বলেন? বললো কি তুই আয় একটু আমার কাছে আয় মা। তা আমি কাছে বসলাম, বসার পর বললো মা রে আমার একটা ক্যারেক্টার করে দেন না মা। উনি এমনভাবে বললেন যে যে কোনো চরিত্র হলেই আমি করতাম, যে এত সুন্দর করে আমাকে বললেন কথাটা যে মা রে তুই করে দে মা, আমার আমি একদম বিপদে পড়ে যাব মা। আমি বললাম কী চরিত্রটা বলেন আপনি? বললো কি শুভদা। আমার এখানে ঘাট করে উঠলো, হ্যাঁ কী বলে? শুভদা চরিত্র তো করার কথা সুচন্দা ম্যাডামের, আমি করবো কেন? এটা নিজে নিজে ভাবছি। ভেবে আমি ওনাকে প্রশ্ন করলাম যে মামা এটা তো সুচন্দা আপা করবে, আমি দেখেছি পত্রিকায়, তা আপনি আমার কাছে নিয়ে আসছেন কেন এই চরিত্র? না না না, এটা তো উনি করবেন, আমি করব কেন? বললো মারে ও করতে পারবে না, ওর একটা প্রবলেম হয়ে গেছে। তা আমি বললাম মামা আমি এটা কীভাবে করি বলেন? উনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও ওনাকে অনেক সম্মান করি, উনিও আমাকে অনেক সম্মান করেন, কিন্তু আমি কিভাবে করি এখন? এটা তো সম্ভব না মামা। বললো না আমি তোকে বলছি, তোকে সুচন্দা তোর সাথে কথা বলবে, আমি তোকে ফোন লাগিয়ে দিচ্ছি। তো উনি আমাকে ফোনটা দিলেন, দেওয়ার পরে আমি ওনাকে সালাম দিলাম, উনিও আমাকে সালাম দিলেন। তা আমি বললাম যে বলেন আপা। বললো কি আনুদি আমি না অনেক প্রবলেমে পড়ে গেছি আনুদি, আপনি আমার এই চরিত্রটা করে দেন না, শুভদা চরিত্রটা। আমি বললাম যে কেন, যে করতো সে করবে না, আপনি করবেন না কেন? বললো যে আনুদি আমি তো করতে পারবো, আমি তো নিজে অনেক ব্যস্ত এখন, আমি এত ব্যস্ততার জন্য আনুদি আমি করতে পারবো না। আনুদি আপনি করলে আমি অনেক খুশি হব যদি আপনি করে দেন, আর আপনার জন্য অনেক ভালো হবে। মন থেকে বলছেন আপনি কথাটা? মন থেকে বলছেন? বললো হ্যাঁ আমি একদম মন থেকে বলছি। আচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি ওনাদের সাথে কথা বলছি। বলে তুই একটু ফোনটা ওনাদেরকে দে। তারপর ওনাদের সাথে ওনারা কথা বললেন, বলার পরে তখন আমাকে বললো যে আজ থেকে তুই সুবিধা চরিত্রটি তুই করবি। আমি এদিকে ভাবলাম যে আর কে কে আছে জিজ্ঞেস করলাম। বললো রাজ্জাক সাহেব আছে, আর কয়েকজনের নাম বললেন। বলার পরে রাজ্জাক ভাইয়ের কথা শুনে তো আমি মহা খুশি মনে মনে, যে আল্লাহ আমি এতদিন পরে পেয়েছি রাজ্জাক ভাইকে, আমি ওইভাবেই কাজটা করব, আমি সুন্দর করে করবো। রাজ্জাক ভাই কত বড় অভিনেতা, আমি করব। তারপরে যাই হোক আমি কাজ টাজ করলাম। আমি যেদিন আমার শুটিং সেদিন আমি সুবিধা সেজে সিঁদুর টিঁদুর দিয়ে সুবিধা সাজলাম, আয়নাতে দেখলাম যে হ্যাঁ আমাকে সুবিধা মনে হচ্ছে এখন। আমি কাজ করতে গেলাম, কাজ করতে গিয়ে দেখি রাজ্জাক ভাই আমাকে চাচি বলে ডাকছে, চাচিমা। আমি তো এটা আশা করি নাই। আমি ভেবেছিলাম যে উনি আমার রোমান্টিক নায়ক, এটা ভেবেছিলাম। আমি চুপ হয়ে গেছি, কিন্তু কিচ্ছু বলি না, চুপচাপই আছি যে থাক আসছি যখন কাজটা করে দিই, কথা দিয়ে ফেলছি, কাজটা করে দিই। তারপরে চাচি টাচি ডেকে উনি কাজ করলেন, আমিও কাজ করলাম। পরে দেখি কি আমার হিরো হলো গোলাম মুস্তফা ভাই। উনি আমার 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 হিরো। ওনাকে দেখে আমি অবাক যে উনি তো অনেক বড় মাপের একজন শিল্পী, এটাও ভাবলাম যে উনি তো অনেক বড় মাপের শিল্পী। এত সুন্দর অভিনয় করেছিলেন ওই ছবিতে, উনি নিখুঁত। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল ওনার অভিনয়, খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি আর কি ওই সুভদ্রার চরিত্রটি করলাম, আর আমি খুব মজাও পেলাম, আমার কাছে খুব ভালোও লাগলো, আর এই যে পুরস্কারগুলি পেলাম। এক একটা চরিত্র এক এক ধরনের হয়। আপনি এইখানে সবাইকে যদি একটা চরিত্র দেন যে আপনি করে দেখান, আপনি করে দেন, ওনার মতো উনি করবো, ওনার মতো উনি করবে, এক একজন এক এক রকমভাবে করবে। কিন্তু ভালোকে এটা বলা বড় মুশকিল। দর্শক যাকে ভালো বলবে সেটাই, তাকেই আমি ভালো বলবো। তো সবসময় ট্র্যাজেডি চরিত্রে দেখা যায়, আপনার দুঃখে দুঃখে আপনার জীবন যায় ফিল্মে, এইসব বেশিরভাগ চরিত্রে এগুলি দেখা যায়। আপনার এত ট্রাজিক ক্যারেক্টারগুলি এগুলিই বা বেছে নেন কেন? আমি তো বেছে নেই না, আপনাকে আমাকে দেয়, আমি নিয়ে নেন। আমি নেই কেন? যে যখন দেখি যে এটার মতো করার কিছু আছে কিনা, যখন দেখি যে হ্যাঁ এই চরিত্রে আমি কিছু করতে পারবো, দর্শককে কিছু দিতে পারবো, তখন আমি এই চরিত্রটা করতে চাই। কিন্তু তাছাড়া তো আমি মানে কিছু না পেলে আমি কাজ করি না। যে এই চরিত্রে করার কিছুই নাই, তাহলে আমি কেন যাব, আমি কেন কাজ করব? আপনি যখন মানে খুব ইয়াং বয়সে
ছিলেন নায়িকা আমি ছিলেন? এখনো ইয়াং আছি। ও আচ্ছা, অফকোর্স ইউ আর ইয়াং। হ্যাঁ, আপনি Of course you are যখন young. ছিলেন বলেন কেন? আচ্ছা, মানে যখন নায়িকা ছিলেন, হ্যাঁ, নায়িকা থাকা অবস্থা আপনি মায়ের চরিত্রে এলেন কেন? হ্যাঁ। কিভাবে এলেন? সেই সময় তো আপনি নায়িকা চরিত্র করতে পারেন, কিন্তু নায়িকা থাকা অবস্থা আপনি মা হয়ে গেলেন। হ্যাঁ, নায়িকা আমি মানে নায়িকাই থাকতে হবে এরকম চিন্তা আমি কখনো করিনি। আর সবচেয়ে বড় কথা আমার আব্বা আমাকে যখন বলতেন যে তুমি এই চরিত্রটা করো, এই চরিত্রটা ভালো হবে তোমার জন্য, হ্যাঁ, তা আমি মনে করতাম যে হ্যাঁ আমার আব্বা যখন বলছে নিশ্চয় করার কিছু আছে চরিত্রতে, তখন আমি রাজি হয়ে যেতাম যে করি। কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে আমি নায়িকা থাকবো, নায়িকা করব, এগুলি ভাবিনি আমি। মানে আপনি একজন অভিনেত্রী হতে আমি চেয়েছেন। একজন অভিনেত্রী হতে চেয়েছি, আর হতে পেরেছি কিনা তাও জানি না। আমি চেষ্টা করেছি একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য। আপনি বাস্তবেও কিন্তু ভালো অভিনেত্রী একজন। বাস্তবে জি, এটা আমি খুশি হলাম না। বাস্তবে ভালো অভিনেত্রী কেন? নায়ক রহমানের সাথে অভিনয় করছেন, তার সাথে অভিনয়ের কেমিস্ট্রিটা কেমন ছিল? মানে সেই সময় দর্শক আপনাদের ভালো পছন্দ করেছে? রহমান ভাই অনেক বড় মাপের হিরো ছিলেন, বড় মাপের অভিনেতা ছিলেন। রহমান ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আসলেও আমি যখন উনি সুস্থ ছিলেন তখন উনি আমার অভিনয় দেখতে গিয়েছিলেন যখন আমি শুটিং করি। কিন্তু তখন কি ভেবেছিলাম যে উনি আমার জীবনে হিরো হয়ে আসবে? এটা কিন্তু আমি চিন্তা করিনি। আমি রহমান ভাইকে ওই অবস্থায় পেয়ে আমি তাও অনেক খুশি হয়েছিলাম যে আমি তো রহমান ভাইকে আমি অনেক মানে পছন্দ করতাম হিরো হিসাবে। আজকে উনি আমার পাশে আছেন। আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। বাংলাদেশের হিরো তো একজনই ছিলেন, রাজ্জাক ভাই। আমার হয়েছে কি, আমার মাকে অনেক সময় মনে থাকে না যে আমার এটা স্বাভাবিক, এটা অসুবিধা নেই। আমার উনি কি হয় আমি ভুলে যাই। এটা কোনো ব্যাপার না, এটা অতীত। রাজ্জাক ভাই অনেক অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আমি শিল্পী বলবো না, শুধু রোমান্টিক নায়ক বলবো নাকি। উনি যে কথাই বলতেন মনে হতো কি যে একটা রোমান্টিক কথা বলছেন। আমার কাছে অনেক বড় মাপের নায়ক মনে হতো ওনাকে। প্রেমে পড়েছিলেন? হ্যাঁ, এটাই তো শুনতে চেয়েছেন। হ্যাঁ, তো পড়েছি, অসুবিধা কি? না, নায়কের প্রেমে তো পড়া যায়। নায়কের প্রেমে পড়া যায়। সবচেয়ে মজার ব্যাপার কি যে রাজ্জাক ভাই হিরো হবার আগে, আমি চলচ্চিত্রে আসার আগে আমরা কিন্তু পাশাপাশি ছিলাম। উনি একটা বাসা, যে বাসা ছিলেন তার থেকে একদম কাছে আমার বাসা। মানে জানলাটা খুললেই দেখতে পেতাম ওনার ওয়াইফকে। ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তখন থেকেই। তো রাজ্জাক ভাই এত বড় মাপের অভিনেতা একজন, এত বড় মাপের একজন নায়ক, তার কথা আমি কী বলবো বলেন। আমি সারা জীবন খালি চেষ্টা করে গেছি যে ওনার সাথে যদি আমি রোমান্টিক হিরোইন পেতাম, কিন্তু রোমান্টিক হিরোইন হতে পারি নাই, ওনার মা হতে পেরেছে, এটা সত্য। প্রায় আনোয়ার হোসেনের সাথে তো অনেক ছবি করেছিলেন। ওই যে সেটা নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু হয়েছে, তারপর আরও অনেকগুলি ছবি করেছেন আনোয়ার হোসেন। আনোয়ার সাহেব, ওনাকে আমি চাচা বলে ডাকি ছোটোবেলা থেকে। তো ওনার সাথে অনেক ছবি করেছি, অনেক ছবি করেছি। স্টেজে অনেকবার নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করেছি। উনি হতেন নবাবের অভিনয় করতেন, আর আমি আলিয়ার চরিত্রটি করতাম। এভাবেই কিন্তু আমরা কাজ করে আসছি। বুলবুল ভাইয়ের সাথে দেবদাস করেছি। আমি জন্ম থেকে জ্বলছি। বুলবুল ভাই, এই জন্ম থেকে জ্বলছি, এখানে একটা প্রবীর মিত্রের একটা ডায়লগ ছিল। বুলবুল আহমেদকে বলছিলেন, আমি সিনেমাটা দেখছি, আপনি গ্রামের কোনো একটা মেয়ের চরিত্রে বুলবুল আহমেদের বাসায় এসে উঠেন, তখন প্রবীর মিত্র খুব করে বুলবুল ওনাকে বলছিলেন যে আপনার নাম ছিল, চরিত্রটার নাম ছিল সোনাবান। তো প্রবীর মিত্র বুলবুল আহমেদকে বলছেন যে ভাই, ও সোনাবান, কিন্তু ও সোনা নাই, তামা হয়ে গেছে। এই ডায়লগটা ছিল, খুব মজার একটা ডায়লগ ছিল। অর্থাৎ আপনার যে ক্যারেক্টারটা করেছিলেন জন্ম থেকে, মানে খুব দুঃখিনী একটা মেয়ের চরিত্র করেছিলেন। এবং বুলবুল আহমেদের সাথে তো দেবদাসও করেছেন, আরও অনেকগুলি। বুলবুল ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, দোয়া করি। বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ, অনেক ভালো মানুষ ছিলেন। উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন, এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না। বুলবুল ভাই আসলে ভালো ছিলেন।
আমাকে আনোয়ারা বলেই ডাকতো, আর ওনাকে আনু ভাই বলে ডাকতো, যার জন্য কোনো প্রবলেম হয় নাই। আমাকে আনুদি বলেন, আনু আপা খুব কম বলেন, আনুদি বলেন। ওনার সাথে কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি, না কোনো মানে এরকম হয় না না। যেমন আপনাকে বলতে গিয়ে ভুল মেসেজটা তার কাছে চলে গেছে না, আসলে, না, বা না, তার কোনো মেসেজ আপনার কাছে চলে আসছে? না 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 না, হয় নাই, হয় না। হইলে তো আমি মজাই পেতাম, আপনাকেই বলতাম। আমার এই নবাব সিরাজউদ্দৌলা এক জায়গায় স্টেজ করতে গিয়ে আমার একটা মজা হয়েছিল, যে ওটা হলো যে আমি যখন চরিত্রটি কাজ করতেছিলাম, তখন একটা লোক বারবার শুধু আমার সামনে দিয়ে আসে আবার যায়। আমার কাছে মনে হচ্ছিল যে আমার মধ্যে মাথাটা ঘুরাচ্ছে, বা আমি কথা বলতে পারবো না, এরকম মনে হচ্ছিল আমার। আমি চেষ্টা করতেছিলাম যে আমি কথা বলবো, আমি ভাবতেছি আল্লাহ এই আর দুই তিনটা কথার পরেই তো আমার কথা আসবে, কিন্তু আমার মন বলছে আমি বলতে পারবো না, এরকম লাগছে। কেন এরকম লাগছে আমি কিছুই জানি না, খালি দেখলাম আমি ওরকম লাগলে আবার এসে দাঁড়াই, যে আমি একই জায়গায় আবার এসে দাঁড়াই, এক পা এদিক সেদিক হয় না, ওই একই জায়গায় দাঁড়াই, আবার এখান থেকে যখন যাই আবার ওই একই জায়গায় যাই, এরকম করে করে আবার ভাবতেছি আল্লাহ আমার একটু পরে তো আমার সংলাপ আসবে, আমি কি কথা বলতে পারবো, মনে হয় পারবো না, এরকম ভাবতেছি। কিন্তু ওরকম ভাবতে ভাবতে পরে দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হ্যাঁ, ওটার ভিতর গাঁজা ছিল, আমি তো আর জানি না। ওই গাঁজার ধোঁয়াটা আমাকে এফেক্ট করেছে। আমি তখন ওই লোকটাকেই যে বলবো, আমার কাছে মনে হচ্ছে আমি বোধহয় কথা বলতে পারবো না, এরকম মনে হচ্ছে। কিন্তু লোকটা আমার দিক তাকে খুব সুন্দর স্টাইলে দাঁড়িয়ে টেনেই যাচ্ছে, গাঁজা খেয়ে যাচ্ছে। আর আমি একবার ওনার কাছে যাই, একবার ওনাকে দেখি, আবার এসে আবারও ওইখানে দাঁড়াই, এইটাই আমার রাস্তা, আর কোনো জায়গা নেই, এইটুকুই, এর মধ্যেই থাকি আমি। পরে আমার সংলাপ আসছে যখন, আমি তো সংলাপ বলছি না, আমি ধোঁয়া দেখতেছি খালি। হ্যাঁ, ওই ধোঁয়ার দিকেই তাকিয়ে আছি। তখন আমাকে বোধহয় পরিচালক বা কেউ বলেছে পর্দা ফেলে দিতে, পর্দা ফেলে দিছে। তখন এসে আমাকে সবাই বলতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে, যে আনোয়ার চাচা জিজ্ঞেস করতেছে, এই তোর কী হয়েছে, এরকম করে দাঁড়ায় আসছিস কেন, কী হয়েছে তোর, কথা তুই বলবি না? আমি বলতেছি বলতে পারবো না, আমি এরকম বলতেছি, পারবো না, এরকম। হ্যাঁ, তোর কি হয়েছে জানি না। আমি যতগুলি চরিত্র বললেন, আমি আমার কথা সবগুলি চেষ্টা করেছি মন দিয়ে কাজ করার জন্য, যাতে আপনারা পছন্দ করেন আমাকে। আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু আপনাদের যেটা ভালো লেগেছে, আমার কাছে মনে হবে আমার পরিশ্রম সেটাতেই সার্থক হয়েছে। সালমান শাহের সঙ্গে অভিনয় করেছেন, সালমান শাহ কেমন ছিল? সালমান শাহ মানুষ হিসেবে কেমন ছিল, বা তার সঙ্গে কাজ করতে গিয়ে কেমন মনে হয়েছিল, কোনো স্মৃতি থাকলে একটু শেয়ার করেন। সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন, আর ও যখন কাজ করতাম, সব সময় ও আমাকে খালি বলতো, অভিনয়ের টাইমে না, যখন ওর সব অভিনয় শেষ হয়ে যেত, তখন ও আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতো, ও দাদি আমি তোমার দিওয়ানা, এরকম করতো। আর আমি বলতাম একটা লাগাবো কিন্তু, হ্যাঁ, এরকম করতো। হ্যাঁ, তারপরেও ওইগুলো করতো, আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো। হ্যাঁ, ও খুব মজার একটা ছেলে ছিল, খুব মজার একটা ছেলে ছিল। এবং ও যে কাজগুলি করেছে, আমি দেখেছি ওর কাজ, একদম মন থেকে কাজগুলি করতো, মন দিয়ে কাজগুলি করতো। খুব বড় মাপের শিল্পী ছিল। আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, আমি এই দোয়া করি। আরেকটা প্রশ্ন ছিল, ওই যে আপনি ডিপজল সাহেবের দাদিমা সিনেমায় অভিনয় করেছিলেন, মনোজ হোসেন ডিপজল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আমাকে মা বলে, তার ছেলেটা তো ওনাকে একটু বলবেন, হ্যাঁ, কাজ করতে গিয়ে কেমন লাগছে, উনি আসলে মানুষ হিসেবে কেমন? অনেক সময় শোনা যায় উনি খুব বিগ হার্টেড মানুষ, অনেক বড় মনের মানুষ। হ্যাঁ, এটা সত্যি কথা, খুব বড় মনের মানুষ, এটা সত্যি কথা। ডিপজল ভাই, ডিপজল সাহেবের কথা বলে, উনি অন্যরকম, আসলে বড় মনের মানুষ। সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত, যে আমার ছবিটা কিভাবে ভালো হবে, কিভাবে কি হবে, মাথায় থাকতো তার এগুলা। আর উনি শিল্পীদেরকে যত্ন কোনো তুলনা হয় না, মানে যার যা লাগবে তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই, এই চেষ্টাটা তার ছিল। ডিপজল সাহেব ভালোই ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। উনি কিন্তু এখনো আছেন। হ্যাঁ, আমি সেই জন্যই কারণ উনি আছেন, আমি তাও জানি ভালো। ওনার ওই জায়গায় উনি অনেক ভালো, সেটাই বলছি, উনি ভালো মনের মানুষ ছিলেন। কারণ কেন ছিলেন বললাম, উনি তো এখন অভিনয় করেন না, দূরে আছেন, সেই হিসাবেই বলেছি।
এখন কার কাছে, সবার কাছে তো ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে সেটা আমার ব্যাপার। যখন সিনেমা শুরু করেন আপনার সেই সময়ের যে সিনেমার যে পরিবেশ, সেটা 70s বলেন, 70 দশকে, তারপরে 80 দশকে, তারপরে 90 দশকে, তারপরে আপনার 2003 সহস্রাব্দে এসে আপনি তো এই দর্শকগুলো দেখে এসেছেন। আপনারা যখন সিনেমাতে অভিনয় করতেন সে সময়ের পরিবেশটা কেমন ছিল, তারপর এটা কীভাবে বদলালো? অনেক সুন্দর পরিবেশ ছিল। আমরা কাজ করতাম, আমরা কাজ নিয়ে চিন্তা করতাম। হ্যাঁ, আমরা কাজের সময় কাজটা আমার কাজ শেষ হয়ে গেলে তখন দরকার হলে কথা বলতাম, কোনো ব্যাপার না। কিন্তু কারো কাজে আমার কথার জন্য ব্যাঘাত ঘটুক এগুলি চিন্তা করতাম না। যে আরও চেষ্টা করতাম যে এই কাজটা যদি যদি এরকম না বললে, যদি এরকমভাবে যদি ডেলিভারিটা দিত মনে হয় ভালো হতো। তো ভয়ে ভয়ে যেতাম, ভয়ে ভয়ে গিয়ে বলতাম যে তুমি না এইভাবে বলে দেখো তো একবার কেমন লাগে। হ্যাঁ, এগুলো আমরা করতাম। আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতাম। যে আমরা সাংবাদিক হলে যে আমরা একটা আলাদা একটা ভাব নিয়ে থাকবো, এটা করা উচিত না। ভাব হলে কিন্তু আমরা কথা বলতে পারবো না, ফ্রিলি কথা বলতে পারবো না। আর আমিও যদি ভাব নিয়ে থাকি, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। তাহলে কী হবে, আমার আর আপনার মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকা উচিত। সেই সম্পর্কটা যাই হোক কিন্তু সুন্দর, যাতে আমিও আপনাকে সম্মান করতে পারি, আপনিও আমাকে সম্মান করে কথা বলুন। আমাদের যে আগে যে সাংবাদিক ভাইদের সাথে কাজ করেছি আমরা তখনও মজা করতাম, কিন্তু শ্রদ্ধাবোধটুকু থাকতো আমাদের মধ্যে। উনিও আমাকে সম্মান করতেন, আমিও ওনাকে সম্মান করে কথা বলতাম। হ্যাঁ, আমার মনে হয় এই জিনিসটা থাকা উচিত আমাদের মধ্যে। তা না হলে আপনি আমাকে যদি সম্মান না করেন আর আমি যদি আপনাকে সম্মান না করি, তাহলে সম্মানই তো উঠে যাবে দুনিয়া থেকে। তাহলে কি হবে, আমি ফ্রিলি কথা বলতে পারবো না আপনার সাথে। হ্যাঁ, বন্ধুত্বের জায়গায়, তাই না? কিন্তু যখন আমি আপনার কথার উত্তর দেবো, আমি সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলবো, তখন কিন্তু আমাকে শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে। আমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা থাকতে হবে যে আমিও ওনাকে শ্রদ্ধা করি, উনিও আমাকে শ্রদ্ধা করেন। তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তখন কথাগুলি বলতে পারবো সুন্দরভাবে, আর আপনিও আমাকে প্রশ্ন করতে পারবেন। মঞ্চ নাটকে কাজ করেছেন, টেলিভিশনের পর্দায় কাজ করেছেন এবং চলচ্চিত্রের পর্দায় কাজ করেছেন। 3 অঙ্গনে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং কোন অঙ্গনে কাজ করতে আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগছে বা এনজয় করেছেন? আমি যখন নাটকে কাজ করতাম প্রথমে, তখন নাটকে তো আমি মনে করবো যে ওনারা আমাকে শিখিয়েছেন। তারপরে যখন চলচ্চিত্রে এলাম, এখানে এক ধরনের নাটক, স্টেজে আরেক ধরনের। হ্যাঁ, স্টেজে আমি খুব চেষ্টা করেছি স্টেজ থেকে শেখার জন্য, কিন্তু তখন আমি ভাবি নাই যে আমি চলচ্চিত্রে আমাকে অভিনয় করতে হবে, এরকম আমি ভাবি নাই কখনো। আমিও নাটক নিয়ে থাকতাম, নাটক নিয়ে ভাবতাম। কিন্তু একটা সময় যখন চলচ্চিত্রে আসলাম, তখন দেখলাম কোনো কিছুই না, পার্থক্য কিছুই না, শুধু একটু ওইখানে আমাকে উচ্চ স্বরে কথা বলতে হবে, আর এখানে আমাকে একটু ধরে রেখে কথা বলতে হবে। হ্যাঁ, কিন্তু কথা তো সবই একই, কিন্তু এক্সপ্রেশন ওখানে লাউড হবে, এখানে সফট হবে। আমাকে বুঝে শুনে কাজ করতে হবে যে কোথায় এক একটা চরিত্র আবার এক এক ধরনের। তো ওইগুলি সব চরিত্রগুলি বুঝে মাথায় নিয়ে তারপর কাজ করতে হবে। আমার ধরেন মাথায় আমাকে আপনি বলে দিলেন আপনার চরিত্রটা এই ধরনের, কিন্তু আমার মন পড়ে আছে আরেক জায়গায়, কিন্তু আমি তো কিছু করতে পারবো না তখন। আপনার সিনেমার অতৃপ্তি কোনো কিছু আছে? সিনেমা না অতৃপ্তি না না না। আপনি কি তাহলে অভিনয়কে কি গুড বাই জানালেন বা রিটায়ার করলেন অভিনয় থেকে? আমি অভিনয় করব না এখন, এই জন্য যে এখন আমি চাই এখন গুড বাই অভিনয় করার এখন আর ইচ্ছে নেই। করেছি তো, অনেক করেছি। আপনি অভিনয়কে বিদায় জানালেন? অভিনয়কে বিদায় জানালে মানে আমি চাই যে আমার জায়গায় আরও কেউ আসুক, আমি দোয়া করি ওরাও ভালো করুক, কিন্তু আমি অভিনয় করতে চাই না। আর অভিনয় আমি করবো না, প্রাপ্তি নাই। কারণ আল্লাহ আমাকে সব দিয়েছেন, আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর কাছে আমার এত শুকর যে আমি অঙ্কে প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আমার কিছুর দরকার নেই। আমার সন্তান আমার কাছে আমার অনেক কিছু। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আমার নাতনিকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি আপনাদেরকে, আপনাদের মাঝেই তো আমি ছিলাম। আপনারা তো আমাকে দেখেছেন আমি কে, আমি কি। আমি যথেষ্ট চেষ্টা করেছি
আমি নিজে ভালো থাকার জন্য আপনাদের জন্য দোয়া করেছি, সব সময় দোয়া করেছি। আপনারা এই দোয়াটুকু পাবেন। আমি আপনাদের জন্য দোয়া করি সব সময়, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে যাব, সবার জন্য দোয়া করে যাব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, আমি এই দোয়া করি। ধন্যবাদ আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ এবং বাসের সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আমরা প্রথমবারের মতো বাসের এই মিড দ্য প্রেসের আয়োজন করতে পেরেছি। এটা এই জন্য আপনারা এই আয়োজন করতে সবাই সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের বাংলার মা, যেটা আমি সবসময় বলে আসছি, বাংলার মা আনোয়ারা, উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন এবং আমরা তাকে আমাদের প্রথম মিড দ্য প্রেসের মধ্যে পেয়েছি। তো এই জন্য আমরা গর্বিত। ওনার কথা এতক্ষণ আপনারা শুনলেন। তো আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই সবসময়, উনি সবসময় যাতে দর্শকের মাঝে, মানুষের মাঝে চিরসবুজ মা হয়ে থাকেন। আর উনি নিজেকে কখনো মানে ওল্ড ভাবেন না, উনি সবসময় ইয়াং ভাবেন নিজেকে। হ্যাঁ, উনি এখনো স্টিল ইয়াং। ভাই এটা সত্যি কথা, আমি যদি আমাকে ওল্ড ভাবি তাহলে তো আমি চলতে পারবো না। আমি নিজেকে ঠিক করতে হবে যে আমি পারবো, কেন পারবো না, আমি চলতে পারবো, আমি হাঁটতে পারবো, সব পারবো। তা নাহলে এখানে আমি আসলাম কিভাবে? ওইটুকু যদি আল্লাহর কাছে না চেতাম তাহলে তো আমি আসতে পারতাম না এখানে। আপনার কাছে কৃতজ্ঞ আমরা আপনাকে আমাদের সাংবাদিক মহলের পক্ষ থেকে, বাসের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে এত আপনার শারীরিক অবস্থা বা ইয়ে থেকে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে সালাম জানাই আমরা সবার পক্ষ থেকে। আর আমাদের এই প্রেস মিড দ্য প্রেস এটা আয়োজনে সহযোগিতা করেছে হলো আমাদের দোয়েল ওটিটি। এটা ওটিটি প্ল্যাটফর্ম, এটা নতুন, এটা বেশ জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এই দোয়েল ওটিটি প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ সহযোগিতা যদি হয়তো না পেতাম তাহলে হয়তো আমরা এটা আয়োজন করতে পারতাম না। এই জন্য আমরা ওটিটির যে দোয়েল ওটিটির কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং ওনারা আমাদেরকে এই মিড দ্য প্রেস আয়োজনে সবসময় ওনারা আমাদের পাশে থাকবেন এবং ওনারা যথেষ্ট বাসের এই উদ্যোগকে যথেষ্ট আপনার এপ্রিসিয়েট করেছে এবং ওনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তা আমরা আশা করি আমরা এই মিড দ্য প্রেস আগামীতে আরও সামনে আরেকজন আমাদের প্রতিযোদ্ধা ওনাদের মতো, সেটা ইয়াং জেনারেশনের সব যারা আছেন, সাংস্কৃতিক চলচ্চিত্র, টেলিভিশন সব মাধ্যমের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে আমরা নিয়মিত এই মিড দ্য প্রেস আয়োজন করব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমাদের পরবর্তী মিড দ্য প্রেস আমরা ঠিক করেছি, কিন্তু আমরা সময় মতো আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা যে আমাদেরকে আহ্বানে, আমরা তো সবাই বাসবাস পরিবারের এবং সাংবাদিক, আমরা সবাই একই পরিবারের, তারপর আলাদাভাবে বলতে হয়। এখানে যারা আসছেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই মিড দ্য প্রেসকে সফল করার জন্য। আগামীতে আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে, আমরা ভাই বন্ধু। নিশ্চয়ই বলেন, আপনি বলেন। আমি বাসা থেকে যখন আসি, আরও আগে থেকে, মানে যখন আপনারা ডেকেছেন আমাকে শুনলাম, তখন থেকে ঠিক করে রেখেছি মনে মনে যে আল্লাহ যাই করি না করি আমার চোখ দিয়ে যেন পানি না বের হয়। এগুলো আমি আসার সময়ও বলে আসছি যে আল্লাহ আমার চোখ দিয়ে যেন কোনো রকমই পানি না আসে। কেন পানি আসে আল্লাহ, কেন আমাকে আমি বলি, আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে কাঁদতে দাও কেন, আমি কান্দি কেন, আমি বুঝি না। ভালো কথা বলে এত আমাকে সম্মান করে, এত স্নেহ করে, এত আদর করে, যত্ন করে, কিন্তু আমার চোখে পানি আসে কেন আল্লাহ, আমাকে এটা দিও না আল্লাহ, আজকে যেন না বের হয়। কিন্তু দেখেন ঠিকই আমার চোখ দিয়ে পানি চলে আসছে। কেন আসছে জানেন? আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা আমাকে এত ভালোবেসেছেন, এটা সুখের কথা। সবাই এখানে আপনার সন্তান তুল্য, সবাই আপনার সন্তানের মতো। হ্যাঁ, এত সন্তান তুল্য আমাদের ভাইয়েরা আছে, আমাদের সহকর্মীরা আছেন। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, সব সময় আপনারা ভালো থাকেন, আমি এই দোয়া করি। বাচ্চুশ্বাস আমার অনেক আপন, আমার আপন বলতে যে বাচ্চুশ্বাসের থেকে বাচ্চুশ্বাসের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। বাচ্চুশ্বাসকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আজকের পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। আমার এই চোখের পানি কিন্তু গ্লিসারিন না, এটা কিন্তু শ্রদ্ধা, আপনাদের শ্রদ্ধা সম্মান পেয়ে যে পানিটা আসছে আমার চোখে, এই চোখের পানিগুলো আমার শ্রদ্ধার পানি। আপনারা যে সম্মান দিয়েছেন, এ সম্মান আমি কখনো ভুলব না।
এ সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকেন, আমি এই কামনা করি।